হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি একটি নতুন মানহুয়া যার নাম ক্রনিকলস অব দ্য লেজি সভরেন। এই গল্পের এক মেইন ক্যারেক্টার, সে দিন-রাত ২৪ ঘন্টা ঘুমাতো। তার বাবা ভাই অনেক রাগারাগি করে তাকে ঘর থেকে বের করে স্কুলে নিয়ে যায়, আর পথেই একটা দুর্ঘটনা হয়ে সেখানেই মেইন ক্যারেক্টার একজন থুয়ে যাওয়া শক্তি পায়, সেই গল্পের একজন মাস্টার হয়ে ওঠে। এইটাই ছিল এই গল্পের ইন্ট্রো। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসীকে, যাকে সবাই দ্য ভেনারেবল মুসান বা জীবন্ত বুদ্ধ নামে চেনে। তিনি শান্ত ও গম্ভীর গলায় তার সামনে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করছেন, তুমি কি আমার কাছে ইয়োনহো উই সম্পর্কে জানতে এসেছ? উত্তরে তার সামনে থাকা লোকটি বিনীতভাবে মাথা নিচু করে জানাল, হ্যাঁ, আমি আসলে তার গৌরবময় ইতিহাসের সব তথ্য ও রেকর্ড সংগ্রহ করছি। মুসান সাহেব মৃদু হাসলেন। ইয়োনহো উইয়ের নাম শুনেই যেন তার মুখে ভক্তি ফুটে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে প্রশান্ত মনে বলতে শুরু করলেন, ইয়োনহো উই। তিনি ছিলেন এক উজ্জ্বল সম্রাট। ভগবান বুদ্ধ নিজে তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সব আত্মাকে মুক্তির পথ দেখাতে। তিনি অত্যন্ত দয়ালু এবং ন্যায়পরায়ণ ছিলেন। সন্ন্যাসীর কথা বলার সময় তার পরনের কাপড় বাতাসে পতপত করে উঠছে, যেন এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে। তথ্য সংগ্রহকারী ব্যক্তিটি মুগ্ধ হয়ে সব শুনলেন। তিনি আবার প্রশ্ন করলেন, আমি বুঝতে পারছি, আপনি কি দয়া করে তার প্রতিদিনের সাধারণ জীবনযাপন সম্পর্কে আমাকে আরও কিছু বলবেন? সন্ন্যাসী মুসান যখনই তার প্রতিদিনের জীবনের কথা ভাবলেন, হঠাৎ তার মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। তার পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করল। তিনি আতঙ্কে চিৎকার করে বলে উঠলেন, উফ, বাদ দাও তো ওসব, আমি আর এই আজেবাজে কথা সহ্য করতে পারছি না। দৃশ্যের পট পরিবর্তন হয়। আমরা এখন চলে এসেছি হেবেই পেং ক্ল্যানে। সেখানে দেখা যায় বিশাল শক্তিশালী এক ব্যক্তি, নাম তার দোগিউক পেং, যিনি এই ক্ল্যানের অবসরপ্রাপ্ত নেতা। তিনি রাগে ফেটে পড়ে হাতের কাছে থাকা জিনিসপত্র ছুঁড়ে মারছেন আর চিৎকার করছেন, কি বললে? ইয়োনহো উই? তুমি কি সত্যিই ইয়োনহো উইয়ের নাম বললে? তার চেহারায় চরম বিরক্তি এবং রাগ। সে রাগে কাঁপতে কাঁপতে বলছে, কি কুফারে বাবা, আমার কপালটাই খারাপ। এই যাযাবর লোকটার মুখ থেকে শেষ পর্যন্ত এই নামটা শুনতে হলো। বেচারা ইতিহাসবিদ কিং কর্তব্য বিমূঢ় হয়ে শুধু ভাবছেন, কি? আসলে আমরা যার কথা বলছি সেই ইয়োনহো উই ছিলেন দ্য রেডিয়েন্ট সভারেন, বা এক উজ্জ্বল সম্রাট, যার বীরত্বের কাহিনী ক্রনিকলস অব দ্য লেজি সভারেনে লিপিবদ্ধ আছে। তিনি ছিলেন এক কিংবদন্তি পুরুষ, যিনি বিশৃঙ্খলার যুগের অবসান ঘটিয়েছিলেন। সারা দেশে তার পরিচিতি ছিল একজন মহৎ, পরোপকারী এবং বীর যোদ্ধা হিসেবে। কেউ কেউ তো তাকে সর্বকালের শ্রেষ্ঠ মানুষ বা শ্রেষ্ঠ বীর হিসেবেও মান্য করেন। কিন্তু আমাদের এই ইতিহাসবিদের মনে এখন একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি তিনি এতই মহান হন, তাহলে কেন কেউ আমাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাইছে না? একজন ইতিহাসবিদ হিসেবে সত্য উদ্ঘাটন করা এবং ইতিহাসের লুকানো দিকগুলো লিপিবদ্ধ করা তার দায়িত্ব। অবশেষে তিনি মনে মনে ভাবছেন, আজ হয়তো জানা যাবে কেন সবাই ইয়োনহো উইয়ের নাম শুনলে এমন অদ্ভুত আচরণ করে। পরের দৃশ্যে আমরা দেখি এক হাসিখুশি বৃদ্ধকে, যিনি ভিক্ষুক সম্প্রদায়ের বা বেগার্স সেক্টের অবসরপ্রাপ্ত নেতা। নাম তার এনলাইটেন্ড বেগার অফ লাইট। তিনি হো হো করে হাসছেন আর ইতিহাসবিদকে বলছেন, আহ হা হা হা, তার মানে তোমাকে শাওলিন মন্দির আর হোবেই পেং ক্ল্যান থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছে? ইতিহাসবিদ কিছুটা হতাশ হয়ে মাথা নিচু করে স্বীকার করলেন, হ্যাঁ, আমি আরও অনেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু সব জায়গার মানুষের প্রতিক্রিয়া একই। তার কথা শুনে বৃদ্ধ ভিক্ষুক নেতা এক রহস্যময় হাসি দিয়ে বলতে শুরু করলেন, হবে নাই বা কেন? যখনই তুমি রেডিয়েন্ট সাভারিনের প্রসঙ্গ তুলবে, এমন হওয়াটাই তো স্বাভাবিক। ভিক্ষুক নেতার এই কথা শুনে ইতিহাসবিদ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। ভিক্ষুকের সেই অভিজ্ঞ নেতা রহস্যময় হাসি দিয়ে বলতে শুরু করলেন, ইয়োনহো উইর মতো মানুষকে বর্ণনা করার জন্য খুব সহজ একটা শব্দ আছে। এরপর আমরা ফিরে যাই আজ থেকে ১০০ বছর আগের অতীতে, গুয়াংডং উই ক্ল্যানের বাড়িতে। আসলে এই লোকটা ছিল আস্ত একটা কুঁড়ে বা অকর্মার্থারী। সেখানে আমরা দেখতে পাই ১২ বছর বয়সী ছোট ইয়োনহো উইকে। সে আয়েশ করে মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর পা নাচাচ্ছে। তার মনে এক বিশাল স্বপ্ন, সে হবে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মার্শাল আর্টিস্ট। জন্ম থেকেই সে যোদ্ধা পরিবারের সন্তান, তাই বীরত্বের নীতি আর মার্শাল আর্টের নিয়মকানুন তার রক্তে মিশে আছে। ইয়োনহো জানত তার এই আকাশছোঁয়া স্বপ্ন সত্যি করার সবচেয়ে দ্রুত পথ কী, আর সেই পথটি হল অবিরাম পরিশ্রম বা কঠোর সাধনা। সে নিজেও বেশ ভাব নিয়ে ভাবত, হ্যাঁ, প্রতিভা আর দক্ষতা দিয়ে কিছুই হবে না যদি না কঠোর পরিশ্রম করা হয়। পরিশ্রম ছাড়া জীবনে কিছুই অর্জন করা সম্ভব নয়। কিন্তু এই বিশাল উচ্চাকাঙ্ক্ষী আর দৃঢ়প্রতিজ্ঞ ছেলেটির একটা ছোট্ট সমস্যা ছিল। সমস্যাটা শুনতে খুব সাধারণ মনে হলেও ইয়োনহোর জন্য এটা ছিল পাহাড় সমবাধা। সহজ কথায় বলতে গেলে, কোনো কাজ শুরু করার জন্য দিনের সময়টা তার কাছে সবসময় খুব দেরি মনে হতো। তার কাছে মনে হতো, দিন তো শেষই হয়ে এলো, এখন আর নতুন করে কি শুরু করব? এই আলস্যির কারণেই মূলত তার বীর হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তার নিজের স্বভাব।
ইয়োনহো উই বিছানায় এপাশোপাশ করছে আর নিজের মনেই আক্ষেপ করে বলছে, আহারে, আজকের দিনটাতেই তো আমার বিশ্বের শ্রেষ্ঠ মার্শাল আর্টিস্ট হওয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল, কিন্তু পরক্ষণেই সে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সে হাই তুলতে তুলতে ভাবছে, যাই হোক, আজ বরং এক ঘুম দিয়ে দিই, কাল থেকে একদম পাক্কা শুরু করব। ঠিক তখনই ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল, ধূপ ধূপ ধূপ। ঘরে ঢুকেই একজন রাগী গলায় চিৎকার করে উঠলেন, এই ছেলে, ওঠ! তোকে বলেছি না উঠে দাঁড়াতে। ইয়োনহো চোখ পিটপিট করে তাকিয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং গুয়াংডং উই ক্ল্যানের প্রধান এবং দ্য রাইচাস সোর্ড নামে পরিচিত তার বাবা জোংহান উই। জোংহান উই বেশ কড়া গলায় ছেলেকে জিজ্ঞেস করলেন, তুই কি জানিস সূর্য এখন ডুবছে? ইয়োনহো খুব শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ বাবা, আমি দেখেছি। বাবা আরও রেগে গিয়ে বললেন, তার মানে তুই দেখেছিস, তবুও তুই এখনও বিছানায় পড়ে আছিস? ছেলের উত্তর যেন আরও অদ্ভুত, তা তো থাকবই, কারণ সূর্য যে ডুবছে। জোংহান উই এবার ছেলের দিকে তেড়ে এসে বললেন, তোর কি কোনো ধারণা আছে তুই কতদিন ধরে এই ঘরের মধ্যে নিজেকে বন্দী করে রেখেছিস? ইয়োনহো একটু মাথা চুলকে ভাবার ভান করে বলল, হবে হয়তো 2 বা 3 দিন, মানে আমার মনে হয় 2 দিন হয়েছে। বাবার মেজাজ এবার সপ্তমে চড়ে গেল। তিনি চিৎকার করে বলে উঠলেন, আজ 4 দিন হলো রে অলসের ধাড়ি, তুই টানা 4টে দিন এই ঘরের মধ্যে কম্বল মুড়ি দিয়ে শুধু গড়াগড়ি খাচ্ছিস। এত ঘুমানোর পর কি তোর পিঠে ব্যথা করে না? তিনি বিরক্ত হয়ে আরও বললেন, আরে একটা ভাল্লুকও তো মাঝে মাঝে গা ঝাড়া দেওয়ার জন্য বা পিঠের ঘাম শুকোনোর জন্য ঘুম থেকে ওঠে, আর তুই তো তার চেয়েও অধম। বাবার বকুনি খেয়ে ইয়োনহো একদমই ঘাবড়াল না, উল্টো দাঁত বের করে হেসেই দিল। সে বেশ মজা করে বলল, ঠিক ধরেছেন বাবা, সেই কারণেই তো আমি কয়েকবার ঘুম থেকে উঠে পিঠ বদলানোর জন্য এপাশোপাশ করেছি। ছেলের এমন অদ্ভুত যুক্তি শুনে বাবা রাগে গড়গড় করতে শুরু করলেন। তখনই ইয়োনহো মুখটা কাঁচুমাচু করে বোঝানোর চেষ্টা করল, আসলে আমি মার্শাল আর্ট প্র্যাকটিস করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কি করব বলুন, যখনই ঘুম থেকে উঠলাম দেখি সূর্য ডুবে যাচ্ছে, আর নিয়ম হলো সূর্য ডুবলে সবার ঘুমানোর প্রস্তুতি নেওয়া উচিত, তাই ভাবলাম কাল খুব সকালে উঠে একদম কড়া ট্রেনিং শুরু করে দেব। ছেলের মুখে এমন তর্পানো উত্তর শুনে বাবা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি চিৎকার করে উঠলেন, হতভাগা ছেলে, আজ তোর এই অলসতা আমি চিরতরে শেষ করে দেব। এরপর শুরু হলো ধস্তাধস্তি। জোংহান উই ছেলেকে বিছানা থেকে আছাড় মেরে নিচে ফেলে দিলেন। তিনি ঠিক করলেন আজ ছেলের শুধু অলসতাই নয়, তার এই মেজাজও তিনি ঠিক করবেন। গুয়াংডং উই ক্ল্যানের বাড়ি থেকে চিৎকার আর আসবাবপত্র ভাঙার আওয়াজ আসতে লাগল। এইভাবে ইয়োনহোর আরও একটা দিন শেষ হয়ে এলো। পরের দৃশ্যে আমরা দেখি উই ক্ল্যানের অফিসের ভেতর জোংহান উই বিষণ্ণ মনে বসে আছেন। তার সামনে দাঁড়িয়ে আছেন ক্ল্যানের প্রধান প্রশাসনিক কর্মকর্তা জো বাং। জো বাং করুণ সুরে জিজ্ঞেস করলেন, কর্তা, মাস্টার ইয়োনহো কি আপনাকে আবারও ঝামেলায় ফেললে? জোংহান উই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, উফ, আর বলো না, সে ছাড়া আর কেউ আমাকে এত মাথা ব্যথা দেয় না। জো বাং তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আশা করি সে দ্রুতই ঠিক হয়ে যাবে। কিন্তু জোংহান উই নিজেকেই দোষ দিতে শুরু করলেন। তিনি বিড়বিড় করে বললেন, সবই আমার দোষ। জানা যায় ইয়োনহোর বয়স যখন মাত্র 2 বছর, তখনই জোংহান উই মার্শাল আর্টের এক দীর্ঘ যাত্রায় পরিবার ছেড়ে চলে যান। তিনি ভেবেছিলেন এই সফর বড়জোর 2 বছর সময় নেবে, কিন্তু তার সেই ভুল সিদ্ধান্তে হয়তো ছোট ছেলেটি বড় হওয়ার সময় বাবাকে পাশে পায়নি, যার প্রভাব এখন তার চোখের সামনে। জোংহান উইয়ের সেই 2 বছরের সফর কেন 8 বছর দীর্ঘ হল, তার পেছনে ছিল একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। দীর্ঘ 8 বছর পর যখন তিনি অবশেষে ঘরে ফিরলেন, তখন তিনি রাইচাস সোর্ড বা ন্যায়পরায়ণ তলোয়ারধারী হিসেবে এক সম্মানজনক উপাধি অর্জন করেছেন ঠিকই, কিন্তু বিনিময়ে হারিয়েছেন তার চেয়েও অনেক বেশি কিছু। তিনি দেখলেন তার সেই শান্তশিষ্ট নম্র স্ত্রী এখন এক ভয়ঙ্কর বাঘিনীর মতো রাগী হয়ে উঠেছেন, আর তার সেই আদরের ছোট ছেলে ইয়োনহো উই, সে হয়ে উঠেছে এক চরম অলস আর কুড়ে, যাকে চোখে দেখাই এখন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। হতাশায় যখন জোংহান উই দীর্ঘশ্বাস ফেলছেন, তখন জোবাং তাকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করবেন না কর্তা, সবকিছুরই একটা উপায় আছে। জোংহান উই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেমন উপায়? জোবাং রহস্যময় হাসি দিয়ে মনে করিয়ে দিলেন, আপনি কি ভুলে গেছেন সে খুব শীঘ্রই বাড়ি ফিরছে? এক মুহূর্তের জন্য জোংহান উই থমকে গেলেন, তারপর তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বলে উঠলেন, আরে ঠিক তো, একাডেমিতে 3 বছর কাটিয়ে সে অবশেষে বাড়ি ফিরছে। তিনি স্বস্তির হাসি হেসে বললেন, সে নিশ্চয়ই জানবে এখন কি করতে হবে, কারণ সেই একমাত্র ব্যক্তি যাকে ইয়োনহো জমের মতো ভয় পায়। ঠিক সেই মুহূর্তে নিজের ঘরে শুয়ে থাকা ইয়োনহো যেন দেওয়ালের ওপাশ থেকেই অশুভ কিছুর আভাস পেল। ঠিক সেই মুহূর্তে নিজের ঘরে শুয়ে থাকা ইয়োনহো উই হঠাৎ ভয়ে শিউরে উঠল। সে অবাক হয়ে ভাবছে, কি ব্যাপার, হঠাৎ করে আমার শরীরে এমন প্রাপণী দিচ্ছে কেন? মনে হচ্ছে খুব অশুভ কিছু ঘটতে চলেছে। ইয়োনহোর সেই ভয়ের কারণ শেষ পর্যন্ত সামনে এলো। সান হো উই বাড়ি ফিরেছে। সে গুয়াংডং উই ক্ল্যানের বড় ছেলে এবং ইয়োনহোর বড় ভাই। ঘরে ঢুকেই বিছানায় পড়ে থাকা ইয়োনহোকে দেখে সানহো গম্ভীর গলায় প্রশ্ন করল, সানহো, তুই ঠিক কতক্ষণ ধরে ঘুমাচ্ছিস? ইয়োনহো তো ভয়ে তোতলামি শুরু করে দিয়েছে। তুমি কখন ফিরলে? কিন্তু সানহো ছাড়ার পাত্র নয়। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার জিজ্ঞেস করল, আমি তোকে একটা প্রশ্ন করেছি।
বিপদে পড়ে ইয়োনহো এবার মিথ্যার আশ্রয় নিতে শুরু করল। সে হাত পা নেড়ে বলতে লাগল, সানহো, তুমি যা দেখছ আসলে তা নয়। আমি সত্যি বলছি, আজ খুব ভোরে উঠে আমি অনেক ট্রেনিং করেছি। সেই কঠিন ট্রেনিং করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম বলেই একটু ঘুমিয়ে নিয়েছি। প্লিজ আমার কথা বিশ্বাস করো। মনে মনে সে ভাবছে, সর্বনাশ, লোকটা কখন ফিরল। সানহো এক মুহূর্ত ভেবে একটু বাঁকা হেসে বলল, ও, তার মানে তুই ট্রেনিং করছিলি? ইয়োনহো বাঁচার আশায় জোরে জোরে মাথা নেড়ে সাঁই দিল, হ্যাঁ, একদম। তখনই সানহো তাকে এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল। সে ঘরের একটি মোমবাতি দেখিয়ে বলল, ঠিক আছে, তাহলে তোর প্র্যাকটিস করা সেই মুভটা ব্যবহার করে এই মোমবাতিটাকে ঠিক মাঝখান থেকে দুভাগ করে দেখা। ইয়োনহোর তো আকাশ থেকে পড়ার অবস্থা। কি? সানহো অবিচল গলায় বলল, এই ৩ বছরে তুই কতটা উন্নতি করেছিস সেটা আমি দেখতে চাই। কি হলো, শুধু দাঁড়িয়ে থাকবি নাকি শুরু করবি? ইয়োনহো এবার আমতা আমতা করে অজুহাত দিতে শুরু করল, মানে ঘরের ভেতরে তলোয়ার চালানো তো ঠিক না, এটা বেশ বিপজ্জনক। কিন্তু সানহো দম্বার পাত্র নয়। সে সাফ জানিয়ে দিল, যা হবে তার দায়ভার আমার। তুই তোর রণকৌশল দেখানো শুরু কর। ইয়োনহো হঠাৎ বেশ সিরিয়াস হওয়ার ভান করল। সে তার তলোয়ার দিয়ে বাতাসে একটা জোরদার ঘাই মারল, ফুইপ। এরপর খুব জোরে একটা পা ফেলে তলোয়ার দিয়ে সপাটে আঘাত করার ভঙ্গি করল, স্ল্যাশ। সে তার মুভটার নাম দিল হেভেন বাউন্ড ড্র্যাগন স্ট্রাইক, বা স্বর্গের ড্র্যাগন আঘাত। বাতাসে তলোয়ারটা শোঁ শোঁ করে ঘুরে এলো, যেন এক্ষুনি বড় কিছু ঘটে যাবে। সুইশ! চারদিকে একটা অদ্ভুত আভা ছড়িয়ে পড়ল। কিন্তু এত কিছু করার পরেও ইয়োনহো বুঝতে পারল তার এই লোক দেখানো কৌশল বড় ভাইয়ের চোখে ধুলো দেওয়ার জন্য যথেষ্ট নয়। তলোয়ার চালিয়েই সে ভয়ে কুঁকড়ে গেল এবং মনে মনে বলে উঠল, গেল রে, আমি এবার বড়সড় বিপদে পড়ে গেলাম। ইয়োনহোর ব্যর্থ প্রচেষ্টা দেখে সানহো ভীষণ বিরক্ত হল। সে হতাশ হয়ে বলল, ৩টি বছর কেটে গেল। এই দীর্ঘ সময় একটা তলোয়ার চালনার সম্পূর্ণ নতুন কৌশল শেখার জন্য বা নিজের দক্ষতাকে অনেক উন্নত করার জন্য যথেষ্ট ছিল। সে বড় ভাইয়ের মতো শাসন করে ইয়োনহোকে বলল, কিন্তু তুই যেভাবেই হোক ৩ বছর আগে যেমন ছিলি এখন তার চেয়েও খারাপ হয়ে গেছিস। বড় ভাইয়ের এই কঠিন তিরস্কার ইয়োনহোর একদম সহ্য হচ্ছে না। সে মনে মনে ভাবছে, উফ, আমার তো শরীর খারাপ লাগছে। এই ঘটনার পর নির্ঘাত আমার বদহজম হয়ে যাবে। পরের দৃশ্যে আমরা দেখি বড় ছেলে সানহো তার বাবা জংহান উইয়ের সাথে কথা বলছেন। বাবা জংহান পরম স্নেহে জিজ্ঞেস করলেন, একাডেমি তোমার কেমন লাগছে, সব ঠিকঠাক তো? সানহো শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ বাবা, সব কিছু ঠিক আছে। বাবা আবারও জানতে চাইলেন সেখানে তার কোনো সমস্যা হচ্ছে কিনা। সানহো বেশ পরিপক্কতার সাথে উত্তর দিল, কষ্ট না থাকলে তো সেটাকে প্রকৃত প্রশিক্ষণ বলা যায় না। এগুলো কেবলই কিছু চ্যালেঞ্জ যা আমাকে জয় করতে শিখতে হবে। ছেলের মুখে এমন বুদ্ধিদীপ্ত কথা শুনে জংহান মুগ্ধ হলেন। তিনি মাথা নেড়ে সাই দিয়ে বললেন, কতটা বড় হয়ে গেছ তুমি। আমি যখন বাড়িতে ছিলাম না তখন নিশ্চয়ই তোমাকে অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। সানহো বিনীতভাবে জানাল যে তার কষ্ট বাবার সেই দীর্ঘ সফরের কষ্টের তুলনায় কিছুই নয়। সন্তুষ্ট হয়ে বাবা জিজ্ঞেস করলেন, খুব ভালো, তোমার জন্য কি আমি কিছু করতে পারি? সানহো গম্ভীর হয়ে বলল, আসলে বাবা, হ্যাঁ, একটি বিষয় আছে। যখন জংহান জানতে চাইলেন বিষয়টি কি, সানহো সরাসরি বলল, বিষয়টি ইয়োনহোকে নিয়ে। বড় ভাই সানহোর হঠাৎ গম্ভীর হয়ে ইয়োনহোর নাম নেওয়ায় বাবা জংহান কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়োনহোর ব্যাপারে কি হয়েছে? নিজের ঘরে থাকা ইয়োনহো যেন দেওয়ালের ওপার থেকেই অশুভ কিছুর আভাস পেল। সে মনে মনে ভয়ে কুকুরে গিয়ে ভাবল, আমি আবার কি করলাম? সানহো সোজা বাবার চোখের দিকে তাকিয়ে নিজের প্রস্তাবটি দিল, আমি ইয়োনহোকে আমার সাথে একাডেমিতে নিয়ে যেতে চাই। এই একটি সিদ্ধান্তই যেন সব কিছু ওলটকালট করে দিল। আর ঠিক এভাবেই শুরু হয়েছিল সেই ঘটনাপ্রবাহ যার কারণে আজ ভ্যানারেবল মুসান বা ডোগিউক পেংজার মতো বড় বড় যোদ্ধারা ইয়োনহো উইয়ের নাম শুনলেই রাগে দাঁত কিড়মিড় করেন। সেই সময় দাঁড়িয়ে কেউ কল্পনাও করতে পারেননি যে বিছানায় গড়াগড়ি করা এই চরম অলস ছেলেটি একদিন বিশ্ব সেরা মার্শাল আর্ট মাস্টার হয়ে উঠবে। সে এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে তার ভয়ে পুরো পৃথিবী থরথর করে কাঁপবে। গল্পের শেষে আমরা দেখি একাডেমির সেই কঠিন প্রশিক্ষণের চাপে ইয়োনহো তার বড় ভাইয়ের পেছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে। সে করুণ সুরে কাকুতি মিনতি করে বলছে, সানহো, দয়া করে আমরা কি একটু বিরতি নিতে পারি? কিন্তু ইয়োনহোর এই অলস জীবনের অবসান আর বীরত্বের শুরুটা ঠিক এমনই নাটকীয় ছিল।